ঐতিহাসিক ৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। যারা ৬ দফা মানে না তারাই স্বাধীনতায় বিশ্বাস করে না, বললেন ওবায়দুল কাদের। বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা সিপিডির, বাস্তবসম্মত নয়, জিডিপির প্রবৃদ্ধি দুর্নীতিকে উৎসাহিত করার বাজেট, মন্তব্য বিএনপির। এবং বাজেট পাশের আগে নিত্যপণ্যের বাজারে উত্তাপ, কোরবানির ঈদ ঘিরে বাড়ছে মশলার দাম, ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক বলেন, যারা ৬ দফা মানে না তারাই বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। কাস্টমার রিপোর্টে থাকছে বিস্তারিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা বঙ্গবন্ধুর ৬ দফা ঘোষণা। তাই তো দিবসটি উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আবারও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এ সময় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দিবসটি উপলক্ষে শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৬ দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ৬ দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আজকে আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তনকারী, ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন আওয়ার হিস্ট্রি। স্বাধিকার সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরাই ৭৫ পরবর্তী সময়ে ৭ মার্চ ও ৭ জুন পালন করতে দেয়নি। এইসব দিবস ৭৫-এর পর নিষিদ্ধ করে দেয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে ৭৫-এর তারা জড়িত। ৬ দফা দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঐতিহাসিক ৬ দফা দিবস আজ ৫৮ বছর আগে ১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফার পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। ৬ দফা ছিল শোষণের বিরুদ্ধে বাঙালির সাহসী উচ্চারণ, যা কয়েক বছরের ব্যবধানে হয়ে ওঠে বাঙালির প্রাণের দাবি, যার পথ ধরে আজকের বাংলাদেশ। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। পাকিস্তান নামে রাষ্ট্র প্রতিষ্ঠার ১৯ বছর পরেও উপেক্ষিত ছিল বাঙালি, অথচ অর্থনীতির ৬০% যোগান দিত পূর্ব পাকিস্তান। এই বঞ্চনার বিষয়টি তুলে ধরেন আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান। ৬৬ ফেব্রুয়ারিতে লাহোর বিরোধী দলগুলো সম্মেলনে ব্যর্থ হলে পরে সংবাদ সম্মেলনে ৬ দফা প্রস্তাব তুলে ধরেন বঙ্গবন্ধু। এই বাংলার মাটির থেকে দুর্নীতিবাজ, এই ঘুষখোর। পরে পাক ভারত যুদ্ধে অরক্ষিত হয়ে পড়ে পূর্ব পাকিস্তান। যোগ্যতা থাকা সত্ত্বেও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে উপেক্ষিত ছিল বাঙালি। তখন সামরিক বাহিনীতে যেখানে 87% বাজেটের খরচ হয়, সেখানে মাত্র আমাদের 3 থেকে 4% লোক নিয়োগ হতো, আর্মি নেভি সব মিলে। এখানে একটা বিরাট গ্যাপ অর্থনীতি, এখানে এটা শোষণের একটা ব্যাপার। সিএসপি পরীক্ষায় কিন্তু একই সাথে পূর্ব বাংলার লোকেরাও কম্পিট করে এবং পশ্চিম পাকিস্তানেরও করতো, একই সাথে সিএসপি হতো। কিন্তু ৭০ সাল পর্যন্ত পাকিস্তান সেন্ট্রাল সেক্রেটারিয়েটে কোনো বাঙালি সিএসপি অফিসার সচিব পদমর্যাদা পায় নাই। বঙ্গবন্ধু চেয়েছিলেন প্রাদেশিক সাহিত্য শাসন আর বাঙালির ন্যায্য অধিকার।
বাঙালি এই মুক্তির সনদকে স্বাভাবিকভাবে নেয়নি স্বৈরাচার আইয়ুব সরকার। খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে 6 দফা। ভীতু শাসক গোষ্ঠী কারারুদ্ধ করে বঙ্গবন্ধুকে আগরতলা মামলা সাজিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করে রাষ্ট্রদ্রোহী হিসেবে, কিন্তু জনগণের দুর্বার আন্দোলনে পতন হয় আইয়ুবের। বঙ্গবন্ধু হয়ে ওঠেন বাঙালির স্বাধীনতার কাণ্ডারি। কারাগারে থাকা 2 বছর থাকা অবস্থায় যখন তাকে আগরতলা মামলা দেওয়া হলো, এই আগরতলা মামলার বিবরণী যখন প্রকাশ করা শুরু হলো পত্রপত্রিকা, তখন থেকে কিন্তু আরও বেশি জনগণ বিক্ষুব্ধ হওয়া শুরু হলো এবং প্রতিদিনই তার জনপ্রিয়তা এবং 6 দফার জনপ্রিয়তা বাড়তে শুরু করলো। এমনি একটি পর্যায়ে কিন্তু তখন কারফিউ ভঙ্গ করা শুরু হলো। দূরদৃষ্টি ও বিচক্ষণতায় 6 দফাকে 1 দফায় পরিণত করে স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু। আর লাখো বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত হয় প্রিয় স্বাধীনতা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার 2024-25 অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। বাজেটে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার মানে হলো নিয়মিত যারা কর দেন তাদেরকে তিরস্কৃত করা বলে সমালোচনা করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এছাড়া উচ্চ মূল্যস্ফীতি এবং রিজার্ভ সংকটের এই পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাজেটে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও দাবি করেন সিপিডি। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করার একদিন পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে বাজেট পর্যালোচনা নিয়ে কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী সভাপতি ফাহমিদা খাতুন। তিনি বলেন, বাজেটে এনবিআর এর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, জিডিপি প্রবৃদ্ধিও যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেগুলো অর্জন করা সম্ভব হবে না। 9% এটা প্রবৃদ্ধিটা হবে। আমরা ইতিমধ্যেই দেখছি যে আসলে সরকার অনেক ব্যক্তি খাতের বিশেষ করে ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছে এবং তাছাড়া ঋণের বিনিয়োগের পরিবেশ অনেক দিন থেকেই কিন্তু স্থবির অবস্থায় রয়েছে। এখন এই 9% একটা প্রাক্কলন করা হচ্ছে। এই 9% ঋণ দিয়ে আপনার সেই যে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ানো 27%-এর উপরে, সেটা কতখানি বাস্তবসম্মত সেটা প্রশ্নবিদ্ধ। সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে প্রস্তাবিত বাজেট সাংঘর্ষিক রয়েছে। কর বৃদ্ধির প্রস্তাবনা করা হয়েছে যা মানুষের উপর বাড়তি চাপ তৈরি হবে। আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার, আমার যদি ভুল না হয় অধ্যায় 3, সেখানে স্পষ্টভাবে বলা আছে দুর্বৃত্তায়ন, তারপরে এই যারা নাকি বিভিন্নভাবে কর খেলাপি, ঋণ খেলাপি ইত্যাদির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার কথা সেখানে উল্লেখ আছে। সুতরাং এখন যেটা আর কি দেয়া হচ্ছে এটা অবশ্যই সাংঘর্ষিক। সিপিডি গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, অর্থমন্ত্রী কোনো বাস্তবসম্মত বাজেট দিতে পারেনি। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা গুরুত্বের সঙ্গে দেখার বিষয়, কিন্তু বাজেটে সরকারের ব্যয় সংকোচন করার কোনো প্রবণতা নেই। ভ্যাট বৃদ্ধির ফলে এবারের বাজেটে সাধারণ মানুষের জন্য খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বড় মাথাব্যথার কারণ হবে। এই নতুন যে টার্গেট যেটি করছেন সরকার 8% থেকে কমিয়ে 6.5% করবেন, এটা কমানো তো দূরে থাক, বরঞ্চ আরও মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। যে জায়গাতে খাদ্য মূল্যস্ফীতি কমানোর জন্য শুল্ক ছাড় দেওয়া হয়েছে, সেই শুল্ক ছাড়গুলো প্রকারান্তরে আমাদের অতীত অভিজ্ঞতা বলে এগুলো আসলে আমদানি পর্যায়ে আমদানিকারকের পকেটেই চলে যায়। পাশাপাশি যে খাতগুলোতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে সে সুবিধা আমদানিকারকের পকেটে চলে যায়, ভোক্তারা সুবিধা পায় না বলেও দাবি করেন সিপিডি। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাজেটে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার বিধান দুর্নীতিকে উৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর স্মরণ সভায় মন্তব্য করেন তিনি। লুটপাটের কালো টাকা সাদা করতে 15% কর যথেষ্ট কিনা সরকারের কাছে এমন প্রশ্ন রাখেন তিনি। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারে শিক্ষার্থী, ছাত্র এবং যুব সমাজকে সক্রিয় হওয়ার আহ্বান জানান বিএনপির এই প্রবীণ নেতা। রাখবে এবং ওই টাকা বাজেয়াপ্ত হবে না, এটা না হয়ে ট্যাক্স দিয়ে ওটাকে ভয়েড করা যায়, তো তাহলে তো
we will be encouraging dishonest. গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এই মিডল ক্লাস সোসাইটিতে যারা আছে, শিক্ষিত ব্যক্তিত্ব, ছাত্র সমাজ, যুব সমাজ, আপনারা যারা আজকে এসে এই বক্তৃতা শুনছেন, a duty is cast upon it to ensure that democracy must prevail. বাজেট পাশের আগে এর প্রভাব পড়েছে রাজধানী বাজারে। অস্থিরতা বেড়েছে নিত্যপণ্যের দামেও। সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে পেঁয়াজ, মরিচ সহ মুদি পণ্যের দাম। মাছ মাংসের দামও নাগালের বাইরে, তবে কিছুটা কমেছে মুরগির দাম। এইচএমইত রিপোর্ট। অস্থিরতা যেন কমছেই না নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মাছ, মাংস, সবজি সহ প্রায় প্রতিটি পণ্যের। কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। এই অজুহাতে মশলা জাতীয় পণ্যের দাম বাড়ানোর যেন উৎসবে মেতে উঠেছেন ব্যবসায়ীরা। সরবরাহ কম ও পাইকারি বাজারে বাড়তি দামের পুরনো অজুহাত বিক্রেতাদের। এলাচ দাম বাড়ছে, আপনার কালো রঙের দাম বাড়ছে, যেগুলো বিদেশি পণ্যগুলো, আপনার জোত্রির দাম বাড়ছে, জয়ফল দাম বাড়ছে, দার্চিনির দাম বাড়ছে। এখন তো সিজন আন সিজন পানি তো নাই, নদীর মাছটা তো অনেক দাম বেশি, চিংড়ি মাছের দাম বেশি। আজকে তো আধা কিনলাম, মানে কালকে থেকে 20 টাকা বেশি। মাল আমার যেমন কিনে তেমন বেশি। যে বাজেটের পরে কিভাবে দাম বাড়বে ওটাকে কেন্দ্র করে বাজারে কাস্টমার খুবই সংকট, এমনকি ক্রেতা খুবই নগণ্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে বলে দাবি সাধারণ ক্রেতাদের। 100 টাকা আনছি, বাজার করতে পারি না, মাছের অনেক দাম, তরকারির দাম, সব কিছুর দাম। আজকে যে জিনিসে কিনতে সব জিনিসের দাম বাড়ছে। চিংড়ি মাছ কিনতাম আপনার 800 টাকা, 850 টাকা, মানে আজকে 950 টাকা। জিনিসপত্র গত সপ্তাহ থেকে এই সপ্তাহ অনেক হাই রেট। গত সপ্তাহে সিজিংয়ে ছিল আপনার 20 থেকে 25 টাকা কেজি, সিজিংয়ে আজকে বাজার কিনা বছর 60 টাকা কেজি। বাজেট পাশের আগেই দাম বাড়তি যেসব পণ্যের উপর কর অথবা শুল্ক বাড়ানোর প্রস্তাব হয়েছে। এদিকে বাজার ঘুরে দেখা গেছে বাজেট পাশের আগেই দাম বাড়তি যেসব পণ্যের উপর কর অথবা শুল্ক প্রস্তাব বাড়ানো হয়েছে। এইচএমইত, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য খবর। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে আজ মাগরিব নামাজের পর বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক হবে। ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খানের সভায় সভাপতিত্বে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ইসলামিক শরীয়ত অনুযায়ী চন্দ্রমাস শুরু হওয়ার ক্ষেত্রে খালি চোখে চাঁদ দেখার শর্ত রয়েছে। তবে কোনো কারণে শুক্রবার চাঁদ দেখা না গেলে সেক্ষেত্রে শনিবার জিলকদ মাসের 30 দিন পূর্ণ হবে। জিলহজ মাস শুরু হবে রোববার। সেক্ষেত্রে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী 18 জুন। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সৈনিক লীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার AK মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মামুন খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মঞ্জুরুল ইসলাম বাহার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা। এবার সারা বাংলা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দিন ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন দুপক্ষের আরও 18 জন। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, দীর্ঘদিন ধরে নাওড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার দু গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে দিন ইসলাম নামে একজন নিহত হয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাভারে মাদক বিক্রেতাকে ধরিয়ে দেয় সীমা আক্তার নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে স্বপন নামের এক মাদক কারবারির বিরুদ্ধে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
সাভারের খনিজনগর এলাকা থেকে নিহত সীমার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মুবাশশিরা হাবিবা খান জানান, গত 2 জুন সীমা আক্তারকে ভাড়া বাসা থেকে ডেকে নিয়ে যায় মাদক ব্যবসায়ী স্বপন সহ 4 থেকে 5 জন। এরপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে সাইফুল নামে একজনকে আটক করে ডিবি পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে প্রধান আসামি স্বপনের বাড়ির পাশ থেকে সীমা আক্তারের লাশ মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয়। কুড়িগ্রামের রাজীবপুরে অবৈধ কাকড়া এবং মোটরসাইকেলের সংঘর্ষে আলী হোসেন নামে একজন নিহত হয়েছেন। সকালে রোমারী ঢাকা হাইওয়ে রোডে এ ঘটনা ঘটে। রাজীবপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান, আলী হোসেন মোটরসাইকেল নিয়ে রোমারী থেকে জামালপুর যাচ্ছিলেন। পথে রাজীবপুর উপজেলা ফায়ার সার্ভিসের পাশে আসলে একটি অবৈধ কাকড়ার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আলী হোসেন নিহত হন। পরে অবৈধ কাকড়ার গাড়িটি জব্দ করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এবার আন্তর্জাতিক। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের বৈঠক শেষ হয়েছে। তাদের এই বৈঠক থেকে নরেন্দ্র মোদীকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। আজই ভারতীয় রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি জানাবেন এনডিএ নেতারা। বেশ কয়েকটি সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। স্থানীয় সময় বেলা 11টায় ভারতীয় সংসদ ভবনের সেন্ট্রাল হলে এনডিএ এমপিদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মোদী জোটের নেতা নির্বাচিত হওয়ায় তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। এবার বাণিজ্য সংবাদ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সাভারের কামার শিল্পীরা। কামারপাড়ায় দা, ছুরি, বটি তৈরির ধুম পড়েছে। রাত দিন টানা পরিশ্রম করে এসব জিনিসপত্র তৈরি করছেন তারা। কামার শ্রমিকরা বলছেন, লাভ কম হওয়ায় অনেকে ছেড়ে দিচ্ছেন এই পেশা। টিকিয়ে রাখতে সহযোগিতার দাবি তাদের। সাভার থেকে শাকিল শেখের ছবিতে জহিরুল ইসলাম খান লিটন রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। হাতুড়ির টুংটাং আর ভাতির ফুসফাস শব্দে মুখর সাভারের কামারশালা। ঈদুল আজহাকে সামনে রেখে পশু জবাই ও মাংস কাটার জন্য দা, ছুরি, চাপাতি তৈরিতে দম ফেলার সময় নেই কামার শ্রমিকদের। এদিকে কুরবানির সরঞ্জাম কিনতে কামারশালায় ভিড় করছেন ক্রেতারা। কুরবানির মাংস কাটার জন্য একটা চাপাতি কিনলাম, ওনারা দাম চাইছিল 750 টাকা, আমি 650 টাকা দিয়ে কিনলাম। এখানে আসছি ছুরি চাকু নেওয়ার জন্য, দামও মোটামুটি একবারে সীমিত। ঈদ উপলক্ষে ধা, ছুরি, আপনার বটি, চাপাটি এসব জিনিস কিনতে আসছি। কুরবানির আমেজ, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তো কুরবানি দেব সেই জন্য দা, বটি, ছুরি নিয়ে আসছি ধার দেওয়ার জন্য। তবে শ্রমিকরা বলছেন, বছরের এই সময়ে কাজ থাকলেও অন্য সময় বসে থাকতে হয়, ফলে অনেকেই ছেড়ে দিচ্ছেন এই পেশা। তাই তো সরকারের সহযোগিতার দাবি তাদের। দীর্ঘদিন ধরে আমরা এগুলা ব্যবসা করতেছি, তারপরে কোনো উপদান মানে কোনো কিছু আমরা পাই না, সাহায্য মাহায্য। আগে ইউনিয়ন সভা ছিল তো আগে খোঁজ খবর দিত, আর যে ইউনিয়ন আছে খোঁজ খবর আমাকে দেখে না, নেয় না। অন্য বছরের থেকে এবছর কুরবানির কাজ আমাদের খুবই ভালো। আল্লাহ তাআলার একটা পবিত্র কাজ হবে, সেই কাজে আমরা কোনো ভেজাল জিনিস দিতেছি না। এদিকে কামার শিল্পকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমরা ইতিমধ্যে আমাদের সাভারের যে বাজারগুলো আছে তাদের ইজারাদারদের বলেছি যেন এই সময়ে কামার শিল্পের প্রসারের কথা মাথায় রেখে তারা বাজারে যেন বাড়তি সুবিধা দেয়। সময় আর প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে দেশীয় পদ্ধতিতে তৈরি কামার শিল্পের নানা পণ্য। তাই এই শিল্প টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার দাবি শ্রমিকদের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।
কড়া সহনশীলতা প্রতিপাদ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা চট্টগ্রাম চ্যাপ্টার আয়োজনে আলোচনা সভা হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি প্রফেসর মোহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে আয়োজন করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইকবাল সারওয়ার। আলোচনা করেন স্থপতি জেরিন হোসাইন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া, প্রফেসর ডক্টর শফিক হায়দার সহ আরো অনেকে। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে আসরে প্রথম চমক দিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ডালাসে টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। মাত্র 26 রান তুলতে প্রথম 3 উইকেট হারায় তারা। এরপর বাবর আজম এবং শাদাব খানের কল্যাণে 7 উইকেটে 159 রান তোলেন পাকিস্তান। জবাব দিতে নেমে মোনাক প্যাটেলের অর্ধশতকে 3 উইকেটে 159 রানে শেষ হয় যুক্তরাষ্ট্রের ইনিংস। ফলে টাই হয় ম্যাচ। জয় পরাজয় নির্ধারণে খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভার যুক্তরাষ্ট্র 1 উইকেটে তোলে 18 রান। জয়ে পাকিস্তান সংগ্রহ করে 1 উইকেটে 13 রান। এতে আসরে দ্বিতীয় জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। চট্টগ্রাম সেন্ট প্লাসিডস স্কুলের প্রাক্তন ছাত্র সংগঠন ওল্ড প্লাসিডিয়ান্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রাত 8টায় নগরীর অক্সিজেন স্পোর্টস জোন পিএইচপি টার্ফ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। সংগঠনের প্রাক্তন প্রথম প্রেসিডেন্ট মরহুম ফজলে আলম স্মৃতি স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক ওপিএন তাসকিনের সঞ্চালনায় ওপিএর বর্তমান প্রেসিডেন্ট ডাক্তার এএমএম শাহেদ পারভেজ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসব উপস্থিত ছিলেন ওপিএনপিপি ডক্টর মাশফিক আহমেদ চৌধুরী, ওপিএনপিপি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, ওপিএনপিপি মোহাম্মদ ইয়াকুব, ওপিএনআইপিপি ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ রাশেদ চৌধুরী সহ আরো অনেকেই। রাজধানী হাতিরঝিলে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স এবং সাইক্লিং ক্লাবের উদ্যোগে জয় বাংলা ম্যারাথন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভোরে শুরু হওয়া ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ম্যারাথনে অংশ নেয় প্রায় 3500 প্রতিযোগী। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামাল। এ সময় বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর আগে ভোর 5টা থেকে শুরু হয়ে ম্যারাথন চলে সকাল 9টা পর্যন্ত। এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ঐতিহাসিক 6 দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। যারা 6 দফা মানে না তারাই স্বাধীনতায় বিশ্বাস করে না বললেন ওবায়দুল কাদের। বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা সিপিডির। বাস্তবসম্মত নয় জিডিপি প্রবৃদ্ধি, দুর্নীতিকে উৎসাহিত করার বাজেট মন্তব্য বিএনপির। এবং বাজেট পাশের আগেই নিত্যপণ্যের বাজারে উত্তাপ, কোরবানির ঈদ ঘিরে বাড়ছে মশলার দাম, ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। এশিয়া নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।